সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান। ধন্যবাদ সৌরভ ভাই, স্বাগত আপনাকে। এরপরে আছেন রাজনীতিক বিএনপির জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ ইমরান হোসেন প্রিন্সটা দমে গেলাম। কেন দমে গেলাম জানেন? সেটা একটা মাহাত্ম আছে, পরে বলবো। তো আজকের দিনের যে খবর, সংবাদ মাধ্যমে যে খবরটা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে একটা যুদ্ধ পরিস্থিতি। যুদ্ধ নেই, কিন্তু যুদ্ধ পরিস্থিতি। আর এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেন সেটা অল্প বিস্তর ব্যাখ্যা করেছেন, কিন্তু পুরোটা এখনও বোঝা যায়নি যে আসলে কী পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আমরা যেটা ধারণা করতে পারি, একদিকে আওয়ামী লীগের আন্দোলন, নড়াচড়া, কর্মসূচি, লিফলেট বিতরণ, আর অন্যদিকে নানা আন্দোলনে কাবু, রাজধানীর সহ সারা দেশ। এইসব পরিস্থিতি মিলেই হয়তো বা অথবা সামনে নির্বাচন রেখে তিনি এইরকম কথা বলেছেন। তবে মানুষের মধ্যে এই নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া হয়েছে। প্রতিক্রিয়া এই কারণে যে এই মুহূর্তে যেহেতু দেশ নির্বাচনমুখী, নির্বাচনের দিকে যাচ্ছে, এই অবস্থায় যদি যুদ্ধ পরিস্থিতি বিরাজ করে, তাহলে নির্বাচন কত দূর? ধন্যবাদ মতি ভাই, এবং শুভেচ্ছা প্রিন্স ভাইকে। প্রধান উপদেষ্টার এই যে একদিকে সতর্কবাণী, আর একদিকে কি বলে একটা শঙ্কারও ইঙ্গিত, এবং একই সঙ্গে দেশের পরিস্থিতি যেভাবে চলছে এটি যে স্বাভাবিক নয়, সেটাও কিন্তু প্রধান উপদেষ্টার এই বক্তব্যে চলে এসেছে। তিনি সমস্ত বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন, এবং সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী তিনিও ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তো ছিলেনই, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন থাকার কথা। আচ্ছা, একটা হলো যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। আলোচনা মানে সমালোচনা, যে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দূরের কথা স্বাভাবিক অবস্থায় রাখতে পারছে না, অর্থাৎ জনগণের নিরাপত্তাহীনতা। একদিকে সামাজিক অপরাধ, অন্যদিকে রাজনৈতিক উত্তাপ এবং রাজনৈতিক অস্থিরতা, এবং তৃতীয় হচ্ছে আন্দোলন, যেটি রাস্তায়। এখন এ ব্যাপারে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে এক ধরনের নিষ্ক্রিয়তা, আবার যৌথ বাহিনী কোথাও কোথাও অভিযান চালিয়ে বাড়াবাড়ি করেছে, সেটাও দেখেছি, বিশেষ করে কুমিল্লার ঘটনায়। এখন আরেকটা হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষা এই 6 মাস প্রায় হতে যাচ্ছে, এখনও সরকার বেসামরিক প্রশাসন দিয়ে পুরোপুরি রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারছে না। সুতরাং এটি মানুষের মধ্যে একটা শঙ্কা যে তাহলে এই অংশীদারিত্ব কীরকম, কার নেতৃত্ব, কার? নিশ্চয়ই প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকারেরই। আবার সরকার যদি পুরো নিজে স্বয়ংসম্পন্ন থাকতো, তাহলে তো সেনাবাহিনীর, সশস্ত্র বাহিনীর এই অভিযান প্রয়োজন হতো না। পুলিশের মধ্যে নিষ্ক্রিয়তা ছিল, এটি ঠিক, কিন্তু এই 6 মাস পরেও যদি নিষ্ক্রিয়তার কথা বলা হয় যে পুলিশ পুরোপুরি সক্ষম হয়নি, এটি কিন্তু মানুষ শুনতে চাইবে না। এক হচ্ছে যে পুলিশের যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশকে উজ্জীবিত করার মতো সেটি কিনা। বিভিন্ন জায়গায় এক ধরনের যাচাই বাছাই, কি বলে, বাদ দেওয়া এবং অন্তর্ভুক্তি, এটা নিয়েও কিন্তু ভিতরে ভিতরে অসন্তোষ আছে। এর মধ্যে আবার যারা বিগত সরকারের আমলে চাকরিচ্যুত হয়েছিলেন তারাও বিক্ষোভ করেছেন। এখন এটি যেটা প্রয়োজন ছিল যে একটা উচ্চ পর্যায়ের কমিটি করে, যেটা দ্রুত যাচাই বাছাই করে কারা বিগত সরকারের সঙ্গে জড়িত ছিল বা এইসব অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে, অর্থাৎ আন্দোলনের সময়। এখন সরকারের সাথে জড়িত ছিল তো 15 বছর ধরে এই যারা পুলিশ বাহিনীতে যারা আছেন তাদের প্রায় একেবারে শীর্ষ পর্যায়ের ছাড়া সবাই ছিলেন, কারণ তারা হয়তো জুনিয়র কর্মকর্তা হিসেবে প্রবেশ করেছেন, তারপর মধ্য পর্যায়ের, এবং এখন সিনিয়র পর্যায়ে। র্যাব পুলিশের মধ্যে একটা দ্বন্দ্ব আমরা শুরু থেকেই দেখে আসছি, সেই দ্বন্দ্ব কেটেছে বলে মনে হয় না। এখন একদিক থেকে পুলিশ নিষ্ক্রিয়, র্যাব নিষ্ক্রিয়, তাহলে র্যাব তো থাকছেই না,
র্যাবকে বিলুপ্ত করার জন্য তো বলা হয়েছে। করছে, কিন্তু র্যাব বাহিনীর সদস্যরা তো এখনো আছে, তাদের অবস্থানটা কি? এবং এটা যে কোনো বাহিনীর মধ্যে, যেমন দেখেন 15ই আগস্টের পর রক্ষী বাহিনী নিষিদ্ধ করে দেওয়া হলো, নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে কিন্তু এবং মানে ওই 7ই নভেম্বরের আগেই কিন্তু তাদেরকে একীভূত করার সিদ্ধান্ত হলো। সুতরাং আমার মনে হয় যে কোনো সিদ্ধান্ত দ্রুত নেওয়া। আর কি পরিস্থিতি হতে পারে সেটা 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পর, 1 বছর পর, সেটি সরকারের মানে দূরদৃষ্টিতে থাকা, তাহলেই কিন্তু পরিকল্পনা নেওয়া যায়। কিন্তু সরকার মনে হয়েছে যে গত 5 মাসে তাৎক্ষণিকতার উপর নির্ভর করছে। কোনো একটা সমস্যা রিঅ্যাক্টিভ কোনো একটা সমস্যা আসছে, সেই সমস্যাটা দ্রুত কীভাবে সমাধান করতে, এবং প্রথম দিকে সেই সমাধান ক্ষেত্রে অনেকগুলো ভুল সিদ্ধান্ত, যেমন ধরুন ছাত্রদের পরীক্ষা স্যার অটোপাসের দাবি, তারা 6টা না 5টা পরীক্ষা দিল আর বাকিগুলো পরীক্ষা দিতে হলো না। আনসারদের সমস্যার এটা শক্তি প্রয়োগে সমাধান করেছে, কিন্তু আমি মনে করি এই যে ধরেন প্রায় 450 আনসারকে জেলে নেওয়া, এটাও এই পরিবার তাদের মধ্যে সবাইকে দোষী ছিল। এখন তারা বলতে পারে যে তারা সচিবালয়ে আক্রমণ করেছে বা সচিবালয়ে বিক্ষোভ করেছে, সচিবালয়ে ঘেরাও করেছে। তো এরকম ঘেরাও এই অস্বাভাবিক পরিস্থিতিতে কিন্তু অন্যরাও করেছে। আর সুতরাং আমি মনে করি যে এই সিদ্ধান্তটা কতটা সঠিক হয়েছে। পরবর্তীকালে হ্যাঁ সরকার চেষ্টা করেছে, এমনকি দেখুন এই যে 2 দিন আগে আহতরা জুলাই অভ্যুত্থানে আমরা এটা নিয়ে আমরা এত গৌরব করি, এত এর মহিমা প্রচার করি, কিন্তু এই যারা আহত হলো এবং যারা নিহত হলেন মানে শহীদ যারা, তাদের স্বীকৃতি একটা বিষয় আছে, যেটি জুলাই আগস্ট অভ্যুত্থানের সম্ভবত ঘোষণাপত্রে থাকবে, কিন্তু সরকারি আনুষ্ঠানিকভাবে এটা বলেনি, যদিও বলছে তারা জাতীয় বীর। সুতরাং তাদের মধ্যে ক্ষোভটা আছে। আর তাদের যে ন্যূনতম কতজন শহীদ, যদি 800 বলা হয় যে 800, তাদের সহায়তা করা এই সরকারের জন্য খুব কঠিন বিষয় না। এত একটা বড় প্রকল্প কাটছাট করেও তো অনেক প্রকল্প তো কাটছাট করেছে। সুতরাং এটা আন্তরিকতা। আর মনে হচ্ছে যে এই বৈঠকটা একটা গুরুত্বপূর্ণ এই কারণে বলি যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, বিভিন্ন বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয়হীনতা। তো এই বৈঠকটা যদি সেই সমন্বয় তৈরি করতে পারে, এবং প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন যে একটি করার, একটা সংস্থার করা, একটা দপ্তর করা, যে দপ্তর সবগুলো সমন্বয় করবে, এবং সেই দপ্তরের প্রধান কে হবে, সেটা পুলিশ থেকে হবে না অন্য বাহিনী থেকে হবে, অনেকগুলো আমরা স্পষ্ট না। তাই প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর আমি মনে করি যে বাহিনীগুলো সক্রিয় হবে, তাদের মধ্যে তাদের যে এতদিনের কি ভুল ছিল, কি ব্যর্থতা ছিল, সেটি অনুধাবন করবে, এবং পরবর্তী তাদের কি কার্যক্রম নেওয়া দরকার সেটি নিলে এই মুহূর্তে যে উদ্বেগ জনগণের মধ্যে সেটি কাটবে। আর আপনি যেটা বলেছিলেন ওই বিষয়ে আমি পরবর্তীকালে বলছি, নির্বাচন ইত্যাদি বিষয়ে। অনেক ধন্যবাদ। ইমরান সালেহ প্রিন্স, তো ওই সময়টাতে আমি প্রিন্স কেন বলিনি, 30 বছরের বেশি সময় আরও আগে থেকে আপনাকে আমি চিনি, জানি। আপনার চাল চলন, কথা বলা, আপনার মধ্যে রাজনৈতিক চিন্তা চেতনা সবসময় আমি দেখেছি কাছের থেকে দূরের থেকে। সো আপনি চলেন প্রিন্সের মতোই, আর বাবার নামটা রেখেছিলেন প্রিন্স যথার্থই। আর সবচেয়ে আপনাকে ধন্যবাদ জানাবো, আমাদের সাথে এই প্রথম এলেন। এবার বলেন থেকে সুরাব ভাই, যে বিষয়টা আমি যেটা শুরু করেছিলাম সেটা কীভাবে বলতেন? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মতি ভাই। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি মতিউর রহমান চৌধুরী, এবং আরেকজন অত্যন্ত শ্রদ্ধাভাজন কবি সোহরাব হাসান, দুইজনকেই মানে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং একই সাথে আমি আমার দুই খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিকে আমার সামনে দেখতে পাচ্ছি, যেন আমি গর্বিত মনে করছি। দর্শক শ্রোতা আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। যে আপনি প্রথমে যেটা শুরু করেছিলেন যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আর কি, তো আমরা হঠাৎ করে গতকালকে রাতে আমরা শুনতে পেয়েছি যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি বাংলাদেশের নিরাপত্তার সাথে জড়িত যেসব বাহিনী বা সংস্থা রয়েছেন সেই প্রধানদেরকে নিয়ে তিনি একটি বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে এই যে সারা দেশে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির
করা হচ্ছে বা করার পায়তারা চালানো হচ্ছে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সকলকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করার জন্য তিনি নির্দেশনা প্রদান করেছেন এবং সকলকে যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার মতো করে পরিস্থিতি মানে নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আমি যদি ভুল না করি এটুকু আমি শুনেছি আর কি। তো খুব বেশি ডিটেলস আমি আজকের পত্রপত্রিকাতে এটার মধ্যে পাইনি, যতটুকু গতকালকে ইলেকট্রনিক মিডিয়াতে শুনেছি বা আজকেও 2-4টা প্রিন্ট মিডিয়াতে যা এসছে এইটুকুই আমরা জানতে পেরেছি। তো মতি ভাই, আপনি এবং সৌরভ ভাই দুজনেই বিশ্লেষণ করে যে কথাগুলো বললেন যে কি কি কারণে এটা হতে পারে। তো আজকে তো আপনার ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা পরিবেশ পেয়েছি, কিন্তু চূড়ান্তভাবে আমরা কিন্তু একটা মানে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশে যে একটা সার্বিক শান্তিপূর্ণ অবস্থান সেটা কিন্তু আমরা পাইনি এখন পর্যন্ত। এটা একটাকে বলা যায় ট্রানজিশন পিরিয়ড। তো পৃথিবীর বিভিন্ন দেশে, যেসব দেশে বিপ্লব হয়েছে কিংবা এরকম অভ্যুত্থান হয়েছে, এসব বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী যে পরিবেশ বা পরিস্থিতি থাকে এর থেকেও আরও মানে খুব বিশৃঙ্খল পরিস্থিতি থাকে। যদিও আমাদের দেশে আমাদের জনগণ এবং সুশীল সমাজ, রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, আমরা সকলে মিলেই কিন্তু আমরা জনগণকে আহ্বান জানিয়েছিলাম যে এই পরিস্থিতিটা ধরে রাখার জন্য বা আমরা যেন ওরকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতির দিকে না যাই। আপনারা জানেন যে এর আগে 15 বছর যে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার একটি কথা বলা হতো যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, যদি তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেওয়া হয়, যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, বাংলাদেশে কেউ কখনো বলতো 5 লাখ লোক মারা যাবে, কখনো বলতো 10 লাখ লোক মারা যাবে, তো 10 জন লোকও তো মারা যায়নি আওয়ামী লীগ এই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে। তো এখন সেটা হয়তো নিয়ন্ত্রণ হয়েছে, সকলের বুদ্ধিমত্তার মধ্য দিয়ে আমরা হয়তো এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, কিন্তু আজকে যুদ্ধ পরিস্থিতির মতো পরিস্থিতি তৈরি করার বা রাখার যে বিষয়টা কেন আসলো বা কেন আসছে সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তো দুটি বিষয় আপনি উল্লেখ করেছেন, যে একটা হতে পারে এই যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিভিন্ন পেশাভিত্তিক সংগঠন তারা যে রাজপথে নামছে, কথায় কথায় রাজপথ অবরোধ করে রাখছে, রেলপথ, যে তিতুমির কলেজের যে বিষয়টা, কি অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে নগরবাসীকে পড়তে হয়েছে, নট অনলি নগরবাসী, যে এই রেল লাইন বন্ধ ছিল, ঢাকার সাথে সমগ্র দেশের ট্রেন চলাচল বন্ধ ছিল, এবং আপনি দেখেছেন কমলাপুর স্টেশন কিংবা এই যে বিমানবন্দর স্টেশনে ঢাকাতেই, যে সেখানে যাত্রীরা সেই ভোর থেকে কিভাবে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা অবর্ণনীয় একটা দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে সেখানে ছিল। তো এইটা তো কারোরই কাম্য নয়। তো আমার বক্তব্য হচ্ছে এই পরিস্থিতিগুলোকে, এই সমস্যাগুলোর সমাধানের জন্য সরকারকে আরও ক্রিয়াশীল হতে হবে, আরও উদ্যোগী হতে হবে, আরও অ্যাকশনের দিক থেকে আরও করতে হবে। একই সাথে জনগণকে বোঝাতে হবে, এবং এইটার জন্য আমরা তো জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের জনগণের সাথে সরাসরি সংস্পর্শে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য যাদের সুযোগ রয়েছে, যে রাজনৈতিক দল, তাদের সাথে একটা নিবিড় সম্পর্ক সরকারের থাকা উচিত। এটা আমরা বারবার বলেছি। আমরা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন এই সরকার আমাদের সরকার, এই সরকারকে আমরা সমর্থন করি, এই সরকারকে আমরা ওন করি, এই সরকার যাতে ব্যর্থ না হয় সেটা আমরা চাই, কিন্তু আমাদের যে সমর্থন এটাকে প্রশ্নাতীত রাখার দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের। সেই জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা নিবিড় সম্পর্ক থাকতে হবে, যে নিবিড় সম্পর্কের মধ্য দিয়ে আমরা এই পরিস্থিতিগুলো আমরা সমাধান করতে পারি বা পরিস্থিতিগুলো যাতে এড়াতে পারি সেটা। তাহলে কেন এই সংকট? এই সংকট তো আছেই, সংকট তো নতুন না, এটা তো সে আওয়ামী লীগ আমলের যে সংকটগুলো ছিল সেই সংকট কি মানে কেটে উঠেছে, কাটায় উঠতে পেরেছি আমরা? পারি নেই। নতুন নতুন সংকট সৃষ্টি হচ্ছে, কিন্তু এই সংকটগুলো সৃষ্টি হওয়া উচিত হয়নি। এই জন্যই তো আমরা বলেছিলাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যাদের সাথে জনগণের সরাসরি সম্পর্ক থাকে না, এইরকম সরকারের ক্ষমতার মেয়াদ খুব কম সময় থাকতে পারে। আপনি মতি ভাই, আপনি তো অনেক বিজ্ঞ প্রাজ্ঞ লোক, সৌরভ ভাই, যে দেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের যে মেয়াদগুলো 3 মাস ছিল। কেন 3 মাস আপনারা করেছিলেন? কেন প্রস্তাব করেছিলেন? কেন সর্বজন এটা গ্রহণ করেছিলেন? কারণ 3 মাসের মধ্যে একটাই মাত্র কাজ ছিল, নির্বাচন করা, এবং 3 মাসের মধ্যে নির্বাচনের একটা মানে পটভূমি তৈরি করে নির্বাচনে যদি যাওয়া হয় তখন এই জিনিসগুলো তখন আর সামনে আসে না।
কিন্তু হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাইনি কেন? কারণ আওয়ামী লীগ যে রাষ্ট্র কাঠামোকে ভেঙে তছনছ করে দিয়ে গিয়েছিল, সেই রাষ্ট্র কাঠামো সামান্য ন্যূনতম মেরামত না করে আমি যদি নির্বাচনে যাই, সেই নির্বাচনী কাঠামোই তো আমার ঠিক থাকবে না। সেই জন্য আমরা বলেছিলাম যে এই সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে বা ন্যূনতম সময়ের মধ্যে বা যৌক্তিক সময়ের মধ্যে, যে এই নির্বাচন কেন্দ্রিক যে মানে সংস্কার, সেগুলি করে দ্রুত একটা নির্বাচনের দিকে যাওয়া। নির্বাচিত সরকার যদি থাকে তাহলে এই সমস্যাগুলোর সমাধানে নির্বাচিত সরকার মনোযোগ দিতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে সৌরভ ভাই, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বা দেখেছেন, সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া তিনি বলছেন আজকের যে সংকট, যে সমস্যা তৈরি হয়েছে, এটা হলো আর্লি সিজার হয়ে যাওয়ার কারণে। এটা আপনি নিশ্চয়ই দেখেছেন। জি, দেখেছি। আপনি কিভাবে বর্ণনা করবেন? আপনার পত্রিকায় এটা জি তার সমস্ত জি ফেসবুক স্ট্যাটাসগুলো নিয়ে একটা খবর করেছেন। এটা অবশ্য ঘটনাকে এক এক ব্যক্তি, মানে অংশীদারদের মধ্যে এক একজন এক একভাবে দেখবেন, এবং তিনি কিন্তু এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন সেটা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রীর কিভাবে তাকে টেলিফোনে পাওয়ার চেষ্টা করেছেন, তিনি ধরেননি, এবং তিনি একটা বাজারে কিন্তু রাজনৈতিক মহলে এটাও চালু ছিল যে বিকল্প তিনি অন্তর্বর্তী সরকারের তিনিও প্রধান হওয়ার তার নামও এসেছিল, যদিও ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হতেন না, যে তিনি কোনোভাবেই রাজি না, তাহলে তো বিকল্প নাম আসতো। তাই এরকম সব তত্ত্বাবধায়ক সরকারের সময় এটা আসে। বিষয়টা হচ্ছে যে যেটি প্রিন্স ভাই বললেন, এই সরকার তো নির্বাচিত সরকার না, এই সরকার একটা সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে চলে গেছে। পরবর্তী যে সরকারটি এসেছে জনগণের অভিপ্রায় অনুযায়ী, আন্দোলনের ফসল। তো সুতরাং জনগণের সাথে তার যে সম্পর্ক, যেটি আগস্ট সেপ্টেম্বরে বা আগস্টে এই অভ্যুত্থানের পরপরই যেটি দেখা গেছে, সেইখানে কোথায় কোথায় যেন ঘাটতি এবং কোথায় কোথায় যেন দূরত্ব তৈরি হয়েছে। আর সাবেক সেনাপ্রধান যে কথাটি বলেছেন যে আর্লি অস্ত্রোপচার, এখন উনি যেটা বলতে চেয়েছেন যেটা ধারণা করি, যে কাঠামোতে এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করেছে, এই কাঠামোতে হয়তো তিনি মনে করেন যে এটি ঠিক হয়নি। অর্থাৎ সাবেক এই সংবিধান বলে সাবেক রাষ্ট্রপতিকে রেখে, মানে সাবেক সরকারের রাষ্ট্রপতিকে রেখে এসব দ্বিমত আছে। আবার ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যেও এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল এবং আপত্তিও ছিল। এখন যেটি মানে অস্ত্রোপচার হওয়ার পর কিন্তু আবার এটি তো আর পূর্বাবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। এটাকে কিভাবে স্বাভাবিক করা যায়? এখন অনেক অকাল প্রসব করা শিশু বেঁচে থাকে, সুস্থ হয়, আবার পূর্ণ বয়সে মানে পূর্ণ মেয়াদের পর শিশু ভূমিষ্ঠ হলো, সেই শিশু মারা যেতে পারে। এখন এটি দায়িত্বটা সবার। আমরা যদি এটি মনে করি যে 5 আগস্টের আগের কী ছিল, এক দফা যে স্বৈরাচারের পতন ঘটাতে হবে, স্বৈরাচারকে চলে যেতে হবে। এখন স্বৈরাচার যাওয়ার পরে কে বিজয়ের ভাগিদার হবে, কারা হবে, এটি নিয়েই তো বিতর্ক। যেমন বিএনপি ছাত্র নেতাদের অভিযোগ যে বিএনপিকে বলা হয়েছিল রাজনৈতিক সব দল মিলে একটি সরকার করা, জাতীয় সরকার করা। এখন বিএনপি তার বিবেচনা যে তারা জাতীয় সরকারে কেন থাকবে, তারা তো নির্বাচন কিছুদিন পরে নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা আসবে, এটা একটা বিবেচনা। আবার এখন মনে হচ্ছে, কিন্তু অনেকেই এটা বলেন নির্দলীয় ব্যক্তিরাও, যে জাতীয় মানে সব দল মিলে সরকার হলে হয়তো এর চেয়ে ভালো পারফর্ম করতে পারত, এর চেয়ে তাদের কার্যকারিতা অনেক প্রমাণ করতে পারত। এখন যেটা হচ্ছে যে এই যুদ্ধ পরিস্থিতি, একটা হচ্ছে যে আওয়ামী লীগ একটা লিফলেট দিয়েছে, এটা অদৃশ্য কিন্তু, কারণ লিফলেটটা আমরা তো এটা কোত্থেকে দিয়েছে, এটা তো আর 23 বঙ্গবন্ধু এভিনিউ থেকে আসেনি, লিফলেটটা অজ্ঞাত স্থান থেকে এসেছে। অজ্ঞাত স্থান থেকে, হ্যাঁ, যারা প্রচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মী অনেক জায়গায় তারা গ্রেপ্তারও হয়েছে। এখন এটা কোন পর্যায়ে পর্যন্ত যাবে? আবার সরকারের কোনো মুখপাত্র বা কোনো ব্যক্তির কথাবার্তায় মনে হয় যে সরকার বোধহয় একটা মানে এটাকে এই যে যুদ্ধ পরিস্থিতির কথা বলে সরকার ভয় পেয়ে গেল কিনা। তো এটা হচ্ছে যে কোনোভাবেই সরকারের পক্ষ থেকে জনগণকে
তার দুর্বল মানে সরকার যে দুর্বল এটা কোনোভাবেই প্রকাশ করতে দেওয়া হবে না, দেওয়া উচিত নয়। কারণ একটি দল, আওয়ামী লীগ একটি দল 5 আগস্ট পর্যন্ত ক্ষমতায় ছিল, এখন তাদের কেউ নাই, তো তারা মাঠেই নাই। আন্দোলন হবে কী বলে, আন্দোলন হয়তো মাঠে। আরেকটি যে কথাটা বললেন নানা রকম প্রচার সেনাবাহিনী, এটা স্বীকার করতে হবে যে সেনাবাহিনী 5 তারিখে যে ভূমিকা নিয়েছে সেটি না নিলে হয়তো আরও রক্তপাত হতো, আরও প্রাণহানি হতো। তো সুতরাং সেনাবাহিনীর যে ভূমিকা নিয়েছে এটা তো প্রশংসনীয়। এখন সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক দলের সাথে ছাত্র নেতৃত্ব, এর মধ্যে যদি সমন্বয় হতো, সমন্বিত চিন্তাভাবনা কার্যক্রম, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা এতটা কী বলে নাজুক হতো না। এখন উত্তরণের পথ, যুদ্ধ পরিস্থিতি বললাম, যুদ্ধ পরিস্থিতি বললেই তো সমাধান হলো না। কারণ প্রধান উপদেষ্টা যেসব ইঙ্গিত দিয়েছেন বা যেসব নির্দেশনা দিয়েছেন এটা বাস্তবায়ন করাও কিন্তু সময় সাপেক্ষ। কিন্তু ভাবতে হবে যে ফেব্রুয়ারিতেই তাকে করতে হবে। কারণ আমরা যদি ধরে নেই যে আওয়ামী লীগ এরকম একটা ষড়যন্ত্র করতে পারে, এরকম একটা নাশকতা করতে পারে, তাহলে সেটা কীভাবে বন্ধ করা যায়, প্রথমত হচ্ছে তাদেরকে, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সমর্থন নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো পারে, এই যে তৃণমূল পর্যায় পর্যন্ত এই সরকারের তো কোনো নেটওয়ার্ক নাই, রাজনৈতিক দলগুলোর এই নেটওয়ার্ক আছে। আরেকটা হচ্ছে পারস্পরিক আস্থা, অনাস্থা এবং অবিশ্বাস, এটা নানাভাবেই ফুটে উঠেছে। যে সরকার কোনো কথা বললে বিএনপি প্রতিবাদ করলো, বিএনপি কোনো কথা বললে সরকারের পক্ষ থেকে কেউ প্রতিবাদ করে, অথবা ছাত্র নেতাদের পক্ষ থেকে, যাতে যারা প্রতিপক্ষ, অদৃশ্য প্রতিপক্ষ, তারা মনে করে এখানে এদের মধ্যে তো কোনো নেই, সমন্বয় নেই, এদের মধ্যে কোনো ঐক্য নাই। সুতরাং যখন ঐক্যই হচ্ছে প্রতিপক্ষকে দুর্বল করে, আর অনৈক্যই হচ্ছে প্রতিপক্ষকে সবল করে। তো সুতরাং আরেকটি বিষয়ে যে প্রধান উপদেষ্টা কিন্তু সরকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে গতানুগতিক ধারায় কাজ করছেন, থানায় মামলা নিতে গেলেও নেওয়া হয় না, হয়রানি করা হয়, নানা রকম বাহানা দেওয়া হয়। আরেকটি উনি বাড়াবাড়ির কথাও বলছে, মানবাধিকার লঙ্ঘনের কথাও বলছে। তো সেক্ষেত্রে এখন সাবেক সেনাপ্রধান তার একটি দৃষ্টিভঙ্গি আছে এবং সেটিই করেছে। এখন সেটি যখন হয়নি, সেটা হলে কি হতো আমরা জানি না। কারণ আমাদের কবি চিন্তক ফরহাদ মাজারও বলেছিলেন যে এই সরকার কেন শেখ হাসিনার মনোনীত বা নির্বাচিত রাষ্ট্রপতির কাছে শপথ নেবে। এই সরকার শপথ নেওয়ার কথা ছিল শহীদ মিনারে। এখন শহীদ মিনারে শপথ নিলেও আবার কজন যেত, যাদের ডাকা না হতো তাদের অবস্থান কি হতো এটা নিয়ে বলতে পারছি না। কিন্তু যেটা হয়েছে এটা টিকিয়ে রাখা। আরেকটি বিষয় যেটি ইঙ্গিত দিয়েছেন প্রিন্স ভাই, আমি মনে করি অধ্যাপক মোহাম্মদ ইউনূসও বলেছেন, এই বছরটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর, অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। এবং এর মধ্য দিয়ে যে তিনি আগামী নির্বাচনের ইঙ্গিত দিয়ে থাকেন, আমি মনে করি, এবং এই নির্বাচনে একটা রূপরেখা যদি ঘোষণা করা হয়, তাহলে অনেকখানি যে এই কি বলে নিম্নচাপ রাজনীতিতে এবং দেশে যে নিম্নচাপ আছে, নিম্নচাপটা চলে যাবে। অনেক ধন্যবাদ। প্রিন্সের সামনে অনেকগুলো প্রশ্ন, এর মধ্যে যেটা আছে যে জাতীয় সরকারে কেন বিএনপি রাজি হলো না? আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দুদিন আগে একটি ইন্টারভিউতে বলেছেন যে রাজনৈতিক সরকার যদি হতো তাহলে একটা পাল্টা অভ্যুত্থান হওয়ার সুযোগ থাকতো। তো সেইখানে সেটার মধ্যে কিন্তু অনেক কিছু নিহিত। আমরা কেন রাজনৈতিক সর্বদলীয় সরকার বা যেটাকে জাতীয় সরকার বলা হয় সেটা কেন করতে যাব? সেটা তো আমাদের এজেন্ডা ছিল না। আর জাতীয় সরকার যদি আমরা করি তাহলে দেখা যাবে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বোঝাপড়ার যে অভাব, এবং এখন যেটা দেখা যাচ্ছে তখন তো আরও প্রকট হয়ে উঠতো। তো ওই সরকার তো কোনো কাজ করতে পারতো না। সেই কারণেই কিন্তু আপনি দেখেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যখন কনসেপশনটা আসলো সেই 90s সময় থেকে, 90 সালের সময় থেকে, তখন কিন্তু ওই নির্বাচনকালীন জাতীয় সরকারের ব্যাপারটাও কিন্তু তখন মাথায় ছিল অনেকের। আপনি যে 31 জন বুদ্ধিজীবী
বা 35 জন বুদ্ধিজীবী সেই সময় এরশাদের আমলে যে দুতিয়ালিটা করছিলেন 31 জন, ও না পরে দুতিয়ালি করছে যে না প্রথম যেটা আর কি ব্যারিস্টার মইনুল হোসেন সহ ফয়েজ আহমেদ সহ 31 জন আমার যতদূর মনে পড়ে, আমি যদি ভুল না করি, তো সেই সময় কিন্তু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে তারা কিন্তু আলোচনাটা চালাচ্ছিল। তখন কিন্তু তাদের মধ্যেও অধিকাংশ কিন্তু যেই এরশাদের পতনের পর জাতীয় সরকারের একটা বিষয়টা কিন্তু নিয়ে এসেছিলেন, এবং ফরহাদ সাহেব আপনার কমিউনিস্ট পার্টির মোহাম্মদ ফরহাদ, তারও কিন্তু কনসেপশনটা সেই সময় অনেকটা এরকম ছিল। কিন্তু পরবর্তীতে সকলে মিলেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় সরকার, সর্বদলীয় সরকার যদি ক্ষমতায় থাকে তখন সেই সরকার কাজ করতে পারবে না। সেই জন্যই যে আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের একটা কনসেপশনটা নিয়ে আসলাম। এবং এটাও ঠিক, আপনারা জানেন যে সেই সময়ে এই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কারা থাকবে সেটা সাংবিধানিক একটা তো ছিল, উপদেষ্টা কারা থাকবেন সেখানে কিন্তু সকল রাজনৈতিক দল কাছ থেকে অনানুষ্ঠানিকভাবে আপনার একটা লিস্টের আদান প্রদান হতো। এই লিস্ট অনুযায়ী যে করতে হবে তা কিন্তু নয়। প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট যখন যিনি থাকেন তিনি কিন্তু নিয়ে এটা নিয়ে আলোচনা করে ওইটা থেকেও নিতেন বা নিজেদের চিন্তা থেকেও নিতেন, সবাই কিন্তু সেটা মেনেও নিত। এইবারই প্রথম যে আপনার উপদেষ্টা করার সময় কোনো রাজনৈতিক দল থেকে কিন্তু কোনো রকম মানে প্রস্তাব বা বিবেচনা নেওয়া হয়েছে বলে আমার জানা নেই। তো সেই কারণেই ধরেন যারা এসছে আমরা সবাইকে যোগ্যই মনে করি। সেই কারণে আমরা বলেছি যে ওই যে জাতীয় সরকারটা হলে এই সমস্যা দেখা দিত, সে কারণে উপদেষ্টারাই, প্রধান উপদেষ্টার নেতৃত্বে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ চালাবে, সেটাই আমাদের কাম্য ছিল। কিন্তু পরিস্থিতি আজকে যে পর্যায়ে এসে দাঁড়াচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে কেন যেন একটা নির্বাচনকে প্রলম্বিত করার যে একটা ইচ্ছা, অভিপ্রায়, সেটা কিন্তু আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। আগে কিন্তু এটা দৃশ্যমান ছিল না। এবং সেই কারণে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসির সাথে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা যদি বা কেউ যদি রাজনৈতিক দল গঠন করে তখন কিন্তু নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একটা প্রয়োজন হতে পারে। তারপরে তো প্রতিক্রিয়াগুলো আমরা সবাই দেখেছি, যদিও একই বক্তব্য 20 দিন আগে জামাতের আমির সাহেব বলেছেন, সেম বক্তব্য, তখন কিন্তু সেই প্রতিক্রিয়াটা আমরা দেখতে পাইনি। যেটা মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের ব্যাপারে যে প্রতিক্রিয়াটা আসলো, যাক আমি এটাকে কোনো অন্য কিছু মনে করছি না, কিন্তু তারপরেও বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। যদি নিরপেক্ষ না থাকে তখন একটা সমস্যা। যে প্রধান উপদেষ্টা 2 দিন আগে ব্রিটেনের একটি কি টেলিগ্রাফ একটা আন্তর্জাতিক মিডিয়াতে উনি যে সাক্ষাৎকার দিলেন, সেই সাক্ষাৎকারে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে নতুন রাজনৈতিক দল গড়ার যে উদ্যোগের কথা বলেছেন এবং সেই উদ্যোগকে তিনি উৎসাহ দিয়েছেন, সমর্থন দিয়েছেন, তিনি তাদেরকে করতে বলেছেন। এই বলার মধ্য দিয়ে আরেকটি বিষয় কিন্তু সামনে এসছে। ওনার প্রতি সম্মান রেখেই বলছি যে এই বক্তব্যে কিন্তু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হলেও হতে পারে। কেউ যদি প্রশ্ন উত্থাপন করে সেখান থেকে আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে একটা ইতিমধ্যে ব্যাখ্যা দেওয়া হবে, সে ব্যাখ্যাটা কিন্তু আমরা মানে পাইনি। তারপরেও আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা নিরপেক্ষ ভাবমূর্তি মানে অটুট রেখে তারা একটি নিরপেক্ষ নির্বাচন অতি দ্রুত করতে পারবেন এবং একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। হ্যাঁ, এখন এটা আমার এই বক্তব্য শোনার পর অনেকে হয়তো প্রশ্ন করেছেন বা করতে পারেন যে আপনারা তাহলে কি সংস্কার চান না? আমরা সংস্কার চাই। আমরা 3 বছর আগের থেকে যে সংস্কারের কথা সময় দিতে চান না কেন? আমরা সময় দিতে চেয়েছি। আমরা তো বলেছি একটা যৌক্তিক সময়। সরকারকে আমাদের সাথে আলোচনা করেছে এই যৌক্তিক সময়টা কি হতে পারে, আলোচনা করেনি। তো যৌক্তিক 6টা মাস পার হয়ে গেল, আমরা করছি কমিশন, আমরা তো মেনে নিয়েছি সব কথা, আমাদের সাথে আলোচনা ছাড়াই তো কমিশনটা হয়েছে, মেনে নিয়েছি। কমিশন রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দেওয়ার পরে তো 16 দিন পার হয়ে গেল। আমরা তো রিপোর্ট পেশ করার সাথে সাথে আমাদের মহাসচিব মির্জা ফখরুল সাহেব প্রধান উপদেষ্টাকে অ্যাড্রেস করে বলেছেন আমরা আশা করছি যেহেতু রিপোর্ট ওনার হস্তগত হয়েছে অতি শীঘ্রই আমরা ডাক পাবো। সেই ডাক কিন্তু আমরা পাইনি, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম বা করছি। তো এইটা
মানে যদি ডাকটা আসে আমরা বসে এই রিপোর্টের আলোকে আমরা তো সংস্কারের অনেক কাজ করতে পারি, এবং আমাদের দৃষ্টিতে আমাদের চিন্তা ভাবনা মনে হয় একটা নির্বাচন মানে করতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা না। সৌরভ ভাই, এখন আপনার পালা। আপনাকে একটা প্রশ্ন তিনি করেছেন, যেটা অনেকের মধ্যে এই প্রশ্ন আছে, সেটা হচ্ছে সরকার যে প্রাথমিক যে সমস্ত রিপোর্ট ওনার কাছে পৌঁছেছে সেটার ভিত্তিতে তিনি কেন আলোচনা করছেন না? ধন্যবাদ। তবে যারা রিপোর্ট জমা দিয়েছে তাদের সঙ্গে আলোচনা বা এই সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে যেসব কথাবার্তা এসেছে তাতে উনি 15 তারিখ পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছেন, মানে তাদের কার্যক্রমে যারা রিপোর্ট দিয়েছে এবং যারা রিপোর্ট দেননি। কোন মানে ফেব্রুয়ারি 15 তারিখ? ফেব্রুয়ারি 15। তাই ফেব্রুয়ারি 15 পরে সরকারের চিন্তাভাবনা যে ফেব্রুয়ারি 15 পর আলোচনা করবে। এখনও এই যে কমিশনগুলোর মধ্যে আন্ত বৈঠক হয় নাই, আনুষ্ঠানিক হয় নাই তো বোধহয় কথাবার্তা হয়। অন্তত নির্বাচন কমিশন এবং সংবিধান কমিশনে এই দুই কমিশনের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, এবং কারণ এই দুটো তো একেবারে খুবই সংযুক্ত। নির্বাচন কমিশন এবং সংবিধান কমিশনের যদি মধ্যে বড় ধরনের অসঙ্গতি থাকে তাহলে সেটি পরে সমস্যা তৈরি হবে। মূল হচ্ছে আরেকটি সমস্যা যেটা আমাদের আলোচনায় আসেনি মতি ভাই, সেটা হলো যুদ্ধ পরিস্থিতি। বলছেন প্রধান উপদেষ্টা, যুদ্ধ পরিস্থিতি আরেকটা বড় কারণ যে অর্থনৈতিক সমস্যা, জনজীবনের মানুষের সমস্যা। একজন তো উপদেষ্টা বা একজন সরকারেরই কেউ বললেন যে যদি মানুষের দৈনন্দিন সমস্যা যদি সমাধান না করে, বাজার নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাবে না। বেকারত্ব সমস্যা দূর না করলে, মানে মানুষ যদি এরকম বেকার থাকে, লাখ লাখ বেকার যদি বাড়ে, কারণ প্রতি বছর 25 লাখ আমাদের কর্মশক্তিতে যোগ হয়। কারণ আমরা দেখলাম যে এই 2 দিন আগে লিবিয়ার উপসাগরে ডুবে মারা গেছে তার একটা বড় অংশ বাংলাদেশের। মানে এক ধরনের এই যে সরকার দুই দিক থেকেই, এক হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি কতটা জটিল হতে পারে এটা সরকার আমলে নেয়নি। দ্বিতীয় হচ্ছে যে অর্থনৈতিক সমস্যা। প্রধান অর্থ উপদেষ্টা তো এসে বললেন যে না, অর্থনীতি আমরা যতটা খারাপ ভাবছি ততটা খারাপ না, এটা কিন্তু তিনি বললেন। পরবর্তীকালে দেখলাম যে না, অর্থনীতি তো অনেক খারাপ, চুরি লুটপাট হয়েছে সেটা তো আছেই, কিন্তু দৈনন্দিন আজকে তো সমস্যার সমাধান করতে হবে। আজকের যে সমস্যা, তিনি কার সাথে এই অর্থ উপদেষ্টা কাদের সাথে আলোচনা করে ধরেন এই যে ভ্যাট বাড়ানো হলো, বছরের মাঝামাঝি ভ্যাট বাড়ানোর বাংলাদেশে কোনো নজির নেই। দু একটা পণ্য হতে পারে, কিন্তু এরকম শতাধিক পণ্যে পরবর্তীকালে কিছু পণ্যের তুলে নিয়েছে। ব্যবসায়ীদের সাথে, শুধু রাজনৈতিক দল না, ব্যবসায়ীদের সাথে এই সরকারের একটা দূরত্ব আছে। মানে কর্মসম্পর্ক যেভাবে থাকার কথা, অর্থাৎ ব্যবসায়ীদের যে আস্থায় আনার কথা সেটা যেমন নেই। আবার ব্যবসায়ীদের নিজেদের যে কোটারি, সেই কোটারি যে ভাঙতে যে সরকারের অবস্থান, যে উদ্যোগ নেওয়া দরকার সেটাও ভাঙেনি। তারপরে ব্যবসা বাণিজ্য কিন্তু এক ধরনের আগের ধারায় চলছে। আমরা যে সিন্ডিকেট বলি, যে চক্র বলি, অথবা বিশেষ মহল সুবিধা পাচ্ছে, সেটা এখনও পাচ্ছে। এটা একটি প্রশাসনে অনেক উপরে অনেক রদবদল হয়েছে, কিন্তু ধারাবাহিকতা নেই। এখন যেটি বাজারে খুব চালু, আওয়ামী লীগ বলে বিএনপি কী বলে বিএনপি বলে যে প্রশাসন তো জামাতের দখলে, আবার জামাত বলে প্রশাসন তো বিএনপি দখল করে নিয়েছে। মানে এটাও কিন্তু অসুস্থতার লক্ষণ। মানে এবং রাজনীতিতে একটা যে সুস্থ ধারা যদি তৈরি করতে চাই, বা ধরনের সাবেক স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যদি কী বলে লড়াইয়ে সফল হতে চান, তাহলে একটু ঐক্য থাকা প্রয়োজন। কিন্তু এখন জামাতের নেতারা বলেছেন, সরকারেরও কেউ বলছেন যে বিএনপি তো এখন আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছে। তো এটা তো খুবই গুরুতর অভিযোগ। আবার সরকারের কেউ যেটি বলা হলো যে ইউনূস সাহেবকে চান যে এবছরের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন কমিশনারদের বক্তব্য বিবৃতিতে কিন্তু মোটামুটি আসছে যে বছরের মধ্যেই নির্বাচন জন্য তারা প্রস্তুত। আরেকটি যেটা রাজনৈতিক সমস্যার সামনে, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার নাকি পররাষ্ট্র উপদেষ্টার সাথে ব্রিটিশ দূত পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, এবং বৈঠকে
দ্রুত নির্বাচনের কথা বলছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ত্বরান্বিত করার কথা বলেছেন, এবং সেখানে কিন্তু তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন আওয়ামী লীগ সহই সব রাজনৈতিক দলের, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগ সহ বলছেন, বলছে ইয়েস। হ্যাঁ, তো সুতরাং সেটাও কিন্তু বিষয়। এখন এই যে আওয়ামী লীগকে মোকাবেলা, আমি তো মনে করি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। অবশ্যই। যেটা বিএনপি থেকে যে কথাটা বলা হয় এখন, অনেক উপদেষ্টার বক্তব্য বিবৃতিতে মনে হয় যে না, প্রশাসনিকভাবে এবং শক্তি বলেই মোকাবেলা, শক্তি বলে মোকাবেলা 5 আগস্টে চলে গেছে, আওয়ামী লীগ তো মাঠে নাই। সুতরাং রাজনৈতিকভাবে তাকে কীভাবেই করা যায়, যেটি সম্প্রতি একটি সাবেক মন্ত্রীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে বেশ বিতর্ক, বেশ আলোচনা হচ্ছে। পরবর্তীকালে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা তার না, কিন্তু এরকম বক্তৃতা বিবৃতি কিন্তু আসছে। এর আগে আরও 2-1 এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা মানে আওয়ামী লীগের তৎকালীন মানে বর্তমান নেতৃত্বের প্রতি কিন্তু অনাস্থা প্রকাশ করেছে। তো সুতরাং এটাকেও এই সরকার কীভাবে কৌশলে বোধহয় এটি কৌশল হিসেবে নেওয়া উচিত। আরেকটি হচ্ছে যে মানে সরকার নির্বাচনের ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান নেওয়া, রোড ম্যাপ, একটা স্পষ্ট রোড ম্যাপ, একটা স্পষ্ট তারিখ দেয়া সোজা। মানে এই সরকারের সঙ্গে যদি আরেকটি তুলনা করি সেটি ঠিক হবে না, যদিও আইয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান ক্ষমতায় আসছিলেন, তিনি সামরিক বাহিনীর লোক, কিন্তু ইয়াহিয়া খান কিন্তু 25 আগস্টের আগ পর্যন্ত এই 25 আগস্ট বা নির্বাচন এই পূর্ববঙ্গের তৎকালীন পূর্ববঙ্গের মানুষের ব্যাপক সমর্থন পেয়েছিলেন, কারণ তিনি একটি সুনির্দিষ্ট রোডম্যাপ করেছিলেন যে নির্বাচন কবে হবে, কিভাবে হবে, এবং তিনি একজন বাঙালিকেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার করেছিলেন। বিচারপতি আব্দুল সত্তার পরবর্তীকালে আমাদের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ছিলেন। সুতরাং সরকারের স্পষ্ট হওয়া উচিত, আলোচনা করা উচিত। এক ধরনের কোথায় জানি সরকারের মধ্যে একটা আড়ষ্টতা আছে, এই আড়ষ্টতা থেকে বেরিয়ে আসা উচিত। প্রধান উপদেষ্টা যে সতর্কবাণী দিয়েছে এটা জনগণকে আশ্বস্ত করবে তখনই যখন এই বাহিনীগুলো সক্রিয় ভূমিকা নেবে, সক্রিয় হবে। স্যার ভাই অনেক ধন্যবাদ। প্রিন্স, আমরা সবাই জানি যে জামাতের সঙ্গে বিএনপির একটা সম্পর্ক ছিল, তো হঠাৎ করে কেন এই দূরত্ব হয়ে গেল? না, জামাতের সাথে বিএনপির সম্পর্ক বা বিএনপির সাথে জামাতের যে সম্পর্ক, এটা একটা রাজনৈতিক সম্পর্ক, এইটার কোনো আদর্শিক সম্পর্ক নয়। আমাদের আদর্শ, বিএনপির আদর্শ এবং জামাতের আদর্শ সম্পূর্ণ ভিন্ন। বিএনপির নীতি এবং জামাতের নীতি সম্পূর্ণ ভিন্ন। জামাতের অনেক বিষয় আমাদের প্রশ্ন আছে, কিন্তু আমরা এক হয়ে কাজ করেছিলাম জাতির বৃহত্তর স্বার্থে, এই স্বৈরাচারের অবসানের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। কোনো সময় একত্রে কাজ করেছি, কোনো সময় ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে কাজ করেছি, কোনো সময় আবার যোগাযোগই ছিল না। তো সেটা তো বাস্তব। এখন ধরেন আমরা আন্দোলন করেছি, ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছি, 2018 সালের পরে কি জামাতের সাথে আমাদের সেই ধরনের সম্পর্ক ছিল না। 20 দলীয় জোট ছিল না, তখন অকার্যকর ছিল। তারপরে 20 দলীয় জোট আমরা সকল দলের সাথে আলোচনা করেই কিন্তু আমরা ভেঙে দিয়েছি, সরে এসেছি, এবং যার যার প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু যুগপৎ আন্দোলন ছিলাম। কিন্তু সেই যুগপৎ আন্দোলনেও জামাত একবার 1 পা বাড়িয়েছে, আরেকবার 2 পা পিছিয়েছে। এবং জামাতের অনেক কর্মকাণ্ডে কিন্তু আমাদের কাছে প্রশ্নবিদ্ধ ছিল, আমাদের অনেক কর্মকাণ্ড তাদের কাছে প্রশ্নবিদ্ধ ছিল, থাকতেই পারে সেটা। তো জামাতের সাথে সম্পর্ক আমাদের, আমি যেটা বলছিলাম, রাজনৈতিক। তো এখন ফ্যাসিবাদের অবসান হয়েছে, হ্যাঁ, ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, বিশেষ করে জুলাই আগস্টের যে আন্দোলন, আমরা সকল রাজনৈতিক দল আমাদের সমর্থন দিয়েছি, এবং নিজেরা আমরা মাঠে নেমে আমরা এই আন্দোলনকে সফল করেছি। আমাদের আত্মাহুতি গেছে, আমাদের রক্ত গেছে, আমাদের ছেলেরা লাশ হয়েছে, আমাদের দলেরই প্রায় 450-র উপরে নেতাকর্মী জীবন দিয়েছে। তো এটা তো অস্বীকার করার উপায় নেই, তাদেরও দিয়েছে, জামাতেরও দিয়েছে। তো এখন ফ্যাসিবাদের অবসানের পর হ্যাঁ, সব রাজনৈতিক দলগুলো মূল্যায়ন করেছে, যার যার মূল্যায়নের দিক থেকে দিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে যে কেন জানি আমাদের কাছে মনে হয়েছে জামাত বিভিন্ন কারণেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এটা কারণ আমরা এখনো জানি না, তবে হ্যাঁ, ইট পারলে তো পাটকেল খেতেই হবে। তো এখন আমাদেরকে উদ্দেশ্য করে যদি কোনো বক্তব্য আসে, এই যে একটু আগে আপনি বললেন যে জামাত বলে যে প্রশাসন বিএনপির দখলে, সৌরভ ভাই বলেছেন, সরি সৌরভ ভাই বলেছেন, আপনি বলেননি, সৌরভ ভাই বলেছেন। তো আসলে কি বিএনপির দখলে?
এখন মনে করেন আওয়ামী লীগ যে গত 15 বছর এই দেশে কর্তৃত্ববাদী শাসন চালাতে গিয়ে তারা যে প্রশাসনে ব্যাপক দলীয়করণ করেছে, অনেক যোগ্য লোককে তারা ওএসডি করে রেখেছিল। এই আওয়ামী লীগ আমলের মধ্যে এত বেশি ওএসডি আর কোনো আমলে হয়নি। এবং তারা কি সবাই বিএনপি করে? যাদের ওএসডি করা হয়েছিল তারা সবাই বিএনপি করে না, তারা সবাই জামাত করে না। অনেক যোগ্য নিরপেক্ষ ব্যক্তি এবং দক্ষ ব্যক্তি শুধুমাত্র আওয়ামী লীগের তোষণ করবে না বলে তাদেরকে কিন্তু সরিয়ে রাখা হয়েছিল। এখন তাদেরকে যদি আপনি এই ফ্যাসিবাদ মুক্ত প্রশাসনে যদি আপনি পদায়ন করেন, তাহলে সেটা কি বিএনপির হয়ে যাবে? কখনোই না, কখনোই না। আজকে এই যে আপনার ভাই বললেন, সোহরাব ভাই বলেছেন যে ধরেন সচিবালয়ে পরিবর্তন হয়েছে, সচিব পর্যায়ে কি পরিবর্তনটা এসছে? এক জায়গার সচিবকে আরেক জায়গায় আপনি সচিব হিসেবে পরিবর্তন করেছেন। নতুন কাউকে পদোন্নতি দিয়ে তো করেন নাই, যিনি অল্প কিছু লোককে আপনি দিয়েছেন। আপনার একটা সচিব থেকে ইউনো পর্যন্ত আওয়ামী লীগ আমলে যে তালিকা ছিল সেই তালিকা অনুযায়ী হচ্ছে, নতুন তালিকা তো এখানে করা হয় নাই। তো সেখানে ফ্যাসিবাদ তো প্রশাসনের মধ্যে রয়েছে। তো এই ফ্যাসিবাদ প্রশাসনের মধ্যে রেখে আপনি গণতন্ত্রের রূপান্তর ঘটাবেন, কিংবা আপনার ফ্যাসিবাদ মুক্ত একটা নতুন ব্যবস্থা বা বন্দোবস্ত আপনি তৈরি করবেন, সেটা হতে পারে না। যখনই আমরা বলি যে এদেরকে সরাতে হবে, এই করতে হবে, এখন সরকারের মধ্যে থেকে আমরা শুনছি, যেমন ধরেন শিক্ষা মন্ত্রণালয় কী পরিস্থিতি, আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় কী পরিস্থিতি, সেখান থেকে কি আমরা ভূত তাড়াতে পেরেছি? পারি নাই। প্রশাসনের সমস্ত জায়গায় কিন্তু এই ভূতগুলো আছে। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঝান্ডাধারী লোক আপনার অ্যাম্বাসেডার মানে কী বলা হয়েছে রাষ্ট্রদূত করা হয়েছিল, বা বিভিন্ন রাজনৈতিক পোস্টিং দেওয়া হয়েছিল, তাদেরকে সবাইকে কি ব্যাক করানো গেছে? করিয়েছে? করায়নি। তো সেই কারণে তো আপনার এই বিষয়গুলো আসছে। জামাতের সাথে আমাদের, আমি মনে করি যে একটা রাজনৈতিক, হ্যাঁ আমরাও রাজনীতি করি, আমাদের নির্দিষ্ট কোনো কিছু কর্মসূচি রয়েছে, নির্দিষ্ট চিন্তাভাবনা রয়েছে, নির্দিষ্ট কিছু পৃথক কিছু আমার বিশ্লেষণ রয়েছে। সেই বিশ্লেষণের আলোকেই আমরা কথা বলছি। আগামী দিনে কি হবে সেটা বলে দিবে। আমরা দেখছি জামাত নিজেরাই 300 আসনের প্রার্থী ডিক্লেয়ার করা শুরু করেছে। তো আমরা যারা রাজনীতি করছি বা আমরা আন্দোলন করেছি একসাথে, তো আমাদের সাথে তারা যদি আন্দোলন করেই থাকে, তো আমাদের সাথে আলোচনা ছাড়াই তো তারা 300 আসনে ডিক্লেয়ার করছে। কিন্তু আমরা যারা একসাথে আন্দোলন করেছি, ধরেন বিএনপি, গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, কিংবা আপনার ধরেন কি বলে এই সমমনা যে জোট, কিন্তু আমাদের বাইরে আবার যারা আছে কমিউনিস্ট পার্টি, কিংবা আপনার ধরেন বাসদ, তারা কি আমরা মানে প্রার্থী ঘোষণা করা শুরু করেছি? প্রার্থী যাচাই বাছাই বা প্রার্থী বাছাই করা শুরু করেছি? করি নাই। কেন করি নাই? যে আমরা এখনও কিন্তু গণতন্ত্রের রূপান্তরের যে বিষয়টা, যে রোড ম্যাপের কথা এসছে, সেই রোড ম্যাপটা তো আমরা এখনও পাইনি। তাহলে জামাত বলছে একদিকে যে কি বলে মানে পুরো সংস্কার করে তারপরে আপনার নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন নয়, আবার সেইটা এর মধ্যে তারা আবার প্রার্থীও সিলেকশন করছে। তার মানে কি, ওই যে সংস্কারের কথা বলে আপনার সময়টা প্রলম্বিত করে এর মধ্যে নিজেদের দল গুছিয়ে নিজেদের প্রার্থীদেরকে স্টাবলিশ করে আপনার তারা নির্বাচনে যাবে। সেম জিনিসটা কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেই দেখতে পাচ্ছি, যে তারা বলছে না কি বলে এটাকে, বিচার না হওয়া পর্যন্ত, তারপরে সংস্কার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন করব না। কিন্তু তার মধ্যে দিয়ে তারা কিন্তু নতুন একটা রাজনৈতিক দল গড়ার কথা চিন্তা করছে এবং করবেও। প্রধান উপদেষ্টা নিজেই তাদের মুখপাত্র হয়ে বলে দিয়েছেন। তো সেখানে তো তারা ওই সময়টাকে তারা দল গোছানোর কাজে, এখন আপনি তাদেরকে দল গোছানোর জন্য আপনার নির্বাচন প্রলম্বিত করবেন, আর যে কারণে আপনার জনগণ মানে ভুক্তভোগী হবে, সাফারার হবে, তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়তেই থাকবে, তার সংসারের টান পড়বে, তার অভাব বেড়ে যাবে। সেখানে আমার দৃষ্টি থাকবে না। শুধু আমি সংস্কারের কথা বলবো আর অন্য কাউকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য আমি সময় দিব, সেটা তো হতে পারে না। প্রিন্স, আপনাকে অনেক ধন্যবাদ। যেটা সৌরভ ভাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু মানুষের মধ্যে যেটা একটা আছে, যে একটা অস্বস্তি আছে, যেটা আপনি আপনার কথাবার্তা বলেছেন, অস্বস্তি লাঘব বা দূর করার জন্য অথবা এই সংকট থেকে বের হতে হলে কি কি জরুরি এই মুহূর্তে? ধন্যবাদ। একটা তো হচ্ছে, আমি প্রিন্স ভাইয়ের কথা থেকে শুরু করি। আসলে আওয়ামী লীগ তো মাঠ ছাড়া, সুতরাং রাজনীতি তো করে ক্ষমতায় যাওয়ার জন্যে। আওয়ামী লীগ যখন মাঠে ছিল বা ক্ষমতায় ছিল, তখন বিএনপি জামাত উভয় মনে করেছে
এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের একসঙ্গে থাকতে হবে। এবং এখন যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী। জামাত মনে করে সে এককভাবেই নির্বাচন করবে এবং নির্বাচন করে জয়ী হবে, এটা তার হিসাব। পারবে কি পারবে না সেটা পরে। এখন এর মধ্যে অনেকগুলো বিষয়, নির্বাচনের তারিখ, দিন তারিখ, সংস্কার, প্রশাসনের প্রতি দৃষ্টিভঙ্গি, সরকারের প্রতি দৃষ্টিভঙ্গি, এক্ষেত্রে জামাত ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এর মধ্যে এক ধরনের পরম্পরা মনে হচ্ছে, এক ধরনের সমন্বয় মনে হচ্ছে এবং পরস্পরের প্রতি এক ধরনের সহানুভূতি, একই সুরে। আর এর বিপরীত সুরে হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপির দিক থেকে একটা ভয়, গতকালই এক নেতার সাথে কথা হলো যে বিএনপির ভয় হচ্ছে যে সম্মিলিত শক্তি যদি দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্মিলিত শক্তি যদি বিএনপির বিপক্ষে দাঁড়ায়, তখন তাদের জন্য নির্বাচন করাটা খুব কঠিন হবে। দ্বিতীয় হচ্ছে নির্বাচন কবে হবে। বিএনপি এখন যে মাঠের অবস্থা, বলে নেই সম্মিলিত শক্তি যে বিএনপির পক্ষে থাকবে না, বিএনপি যে সকলকে নিয়ে সম্মিলিত শক্তি দাঁড় করাবে না এমন নিশ্চয়তা বিএনপির চেষ্টা থাকবে। বিএনপি তো চেষ্টা করবে, ইনশাআল্লাহ সামনেই দেখতে পাবেন। বিএনপি তো চেষ্টা করবে। এখন অস্বস্তি কাটানোর একটা তো হচ্ছে যে ভোটের দিন তারিখ ঘোষণা করা। তাহলে সরকার কি করতে চায় সেটাও কিন্তু একটাই হবে। এবং সরকার যদি ধরেন এমনকি 18 মাসও যদি হয়, 18 মাস তো এখন নাই, 17 মাস হয় যদি বা 12 মাস হয়, এই 12 মাসের মধ্যে তার কর্মসূচিগুলো করুক, যে এর মধ্যে এটা করতে চায় তারা। আর রাজনৈতিক কিন্তু সব জায়গায় কিন্তু রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন হবে অবশ্যই। সেই সংস্কার স্বল্প সংস্করণ হোক আর ব্যাপক ভিত্তিক সংস্কার হোক, দুই ক্ষেত্রেই। এখন সেক্ষেত্রেই মানে এখন সরকার এটা কাটাবে কি করে? আমি মনে করি সরকারের উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত। প্রয়োজনে সরকারের নিজের যে তারা সরকারের কাঠামোয় যারা আছে এর বাইরেও প্রয়োজন হলে নাগরিক সমাজের সহায়তা নিতে পারে, সংবাদ মাধ্যমের সহায়তা নিতে পারে, যে আমরা এই কাজটি করতে চাই, এই ব্যাপারে সহায়তা চাই। প্রধান উপদেষ্টা বলবো যে এই যে তিনি এই বছরটি গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন, আমি মনে করি ফেব্রুয়ারি মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনের দিন তারিখে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, ফেব্রুয়ারিতেই ঘোষণা করতে হবে যে আমরা কবে মানে এই নির্বাচন তারিখ। তাহলে এই যে পাল্টাপাল্টি এটাও কিন্তু হবে না, যে যার মতে তার জনগণের কাছে যাবে। শুনছি আবার নতুন দলও ফেব্রুয়ারিতেই আসছে বলে। হ্যাঁ, ফেব্রুয়ারিতেই আসছে, খুব ভালো কথা। তবে ওই ব্যাপারটা আমি খুব প্রধান উপদেষ্টা যে ছাত্রদের উৎসাহিত করেছে এবং বলেছে, সেটা ঠিক তিনি তাদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য বা ওইভাবে বলেছেন বলে মনে হয় না। এক ধরনের কি বলে অভিভাবক সরলতা থেকেও। হ্যাঁ, সুতরাং ওইটাকে খুব বিএনপি যদি এটাকে তাদের পাল্টা বক্তব্য পাল্টা অবস্থান মনে করে, আমরা মনে করি প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবো। কারণ এই ধরনের যদিও এটা আসে যে এই সরকার নিরপেক্ষ না, তাহলে আমরা একটা নতুন সরকার চাই, সেটা কিন্তু খুবই জটিলতা তৈরি করবে এবং নির্বাচনটা প্রায় অনিশ্চিত হয়ে যাবে। সৌরভ ভাই, আমরা কি ডিমান্ড করেছি? না, আমি বলছি যে প্রয়োজন হতে পারে, তাহলে এই জন্য সতর্ক করেছি যাতে প্রয়োজনটা না হয়, প্রয়োজন নিরপেক্ষতা না হারায়। জি, রাইট। তারপরে প্রয়োজন না হয় সেটাই। আবার এই প্রয়োজন হলে নানা শক্তি কিন্তু দাঁড়িয়ে যাবে, হ্যাঁ, যার আলামত আমরা এখনই দেখতে পাচ্ছি। সেম ভয়েস তো আপনাদেরও রেজ করতে হবে। হ্যাঁ, সেটা অবশ্যই। জি, শেষ করব। আপনার কিছু বলার আছে? না, আমার কিছু বলার বলতে এইটুকুই বলছি, আমরা এখনও মনে করি যে আমাদের মধ্যে ঐক্যটা সবচেয়ে বেশি জরুরি। যে ঐক্য রক্ত স্নাত ঐক্য, রক্তের উপর ভিত্তি করে হাজার হাজার ছাত্র, তরুণ, শ্রমিক জনতার রক্তের উপর যে ঐক্যটা প্রতিষ্ঠিত হয়েছে, এই ঐক্যটা ধরে রাখা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এবং সেই ঐক্যটা যদি টিকে রাখতে পারি, তাহলে ফ্যাসিবাদের আর পুনরুত্থানও ঘটবে না, কোনো ষড়যন্ত্র টিকবে না। এবং এই যে আমাদের মধ্যে যে কিছু ধোঁয়াশা আছে বা কিছু আপনার বিভ্রান্তি আছে, এগুলো কাটিয়ে আমরা আমাদের যে নির্দিষ্ট অভীষ্ট যে লক্ষ্য, আমরা নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার করে আমরা একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবো। এবং নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আমরা বাকি সংস্কার শেষ করে আমরা এই রাষ্ট্রকে মানবিক, সাম্য এবং ন্যায়ভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্রে আমরা পরিণত করতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আপনার বক্তব্য আমরা শুনলাম। জি। সোহরাব ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।